আমাকে তোরা বিনা অপরাধে শাস্তি দিচ্ছিস। মনে রাখিস, আমি ফিরে আসব, এই গ্রামকে শ্মশান বানিয়ে ছাড়বো। তোদের কাউকে আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। তোর মতো মেয়ে এই গ্রামের জন্য কলঙ্ক, আর তাই তো তোর এই একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। এই দে তোরা ওর গায়ে আগুন লাগিয়ে দে, আর দেরি করিস না। তারপর গ্রামবাসী মেয়েটির গায়ে আগুন জ্বালিয়ে দেয়। আগুন তার শরীরটিকে পুড়িয়ে দিচ্ছিল। সে কষ্টের যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, দয়া করে আমাকে মেরো না। কিন্তু মেয়েটির চিৎকার যেন কারো ভিতরে মায়া জাগালো না। কেউ বাঁচালো না মেয়েটিকে। জ্বলন্ত আগুনের লিলিহান শিখায় মেয়েটি জ্বলে পুড়ে শেষ পর্যন্ত মারাই গেল। এই ঘটনার ঠিক দুদিন পর, সেদিন ছিল হাট বাজার। গ্রামে সপ্তাহে একটি দিনই শুধু হাট বসে। সবাই সেদিন ভিড় করে পুরো সপ্তাহের জন্য বাজার করে, যাতে পুরো সপ্তাহ জুড়ে স্বাচ্ছন্দ্যে দিন কাটে। হাট শেষ করে বাড়ি ফিরতে ফিরতে সকলেরই সন্ধ্যা হয়ে যেত। গ্রামের মানুষ সদাই নিয়ে ওই বটগাছের পাশ দিয়ে বাড়ি ফিরত, কারণ মূলত ওই একটি পথ ছিল গ্রামবাসীদের হাট বাজার থেকে বাড়ি ফেরার। এছাড়া আর অন্য কোনো পথ নেই, তাই সকলকে ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরতে হতো। সেদিনের ওই পথটি ছিল কেমন যেন রহস্যজনক। সন্ধ্যা নামার সাথে সাথে চারিদিকে অন্ধকার ঢেকে গেল। চারিদিক থেকে শিয়াল ডাকতে শুরু করলো। যদিও গ্রামে গঞ্জে শহরের তুলনায় রাত খুব তাড়াতাড়ি নামে, তবে সেদিন ব্যাপারটি ছিল অন্যরকম। চারিদিকে কেমন যেন গা চমচমে একটা পরিবেশ। চারিদিকের অন্ধকার দেখে মনে হচ্ছিল আজ হয়তো আমাবস্যা। সবাই দ্রুত পা চালিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা করছিল, কিন্তু পথ কিছুতেই যেন শেষ হচ্ছিল না। এক পর্যায়ে তারা বাড়ি পৌঁছে যায়। ক্লান্তি দূর করার জন্য তারা বিশ্রাম নিতে চায়, কিন্তু কে ভেবেছিল এটাই ছিল তাদের জীবনের শেষ বিশ্রাম। রহস্যজনকভাবে পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে দেখল গতকালে যারা হাটে গিয়েছিল তাদের সকলের মুখ দিয়ে রক্ত উঠে তারা মারা গিয়েছে। পুরো গ্রাম জুড়ে এই নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। নেমে এলো কান্না আর শোকের ছায়া। নিজেদের আপনজনদের হারিয়ে হয়ে পড়ল অসহায়। এরকম তো কেউ বলা বলি শুরু করছে যে মনিকা ফিরে এসেছে। হ্যালো বন্ধুরা, আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই। এখানে ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে একটু বুদ্ধি খাটিয়ে খুব সহজেই টাকা ইনকাম করা যায়। এখানকার ম্যাচগুলিতে গেম খেললে আইফোন, ল্যাপটপ এবং ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচে স্কোর অনুমান করে গেম খেলতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম, সেগুলিও খেলেও টাকা ইনকাম করতে পারেন। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড 1 ডাক ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 13,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনি সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24/7 কাস্টমার সাপোর্ট পাবেন। তাহলে আর দেরি কিসের? গুগলে যান এবং টাইপ করুন 1x এবং রেজিস্টার করার সময় ফার্স্ট কমেন্টে আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করুন। গেম খেলুন আর ক্যাশ প্রাইজ জিতুন। ওগো শুনছো, মনিকা মনে হয় ফিরে এসেছে। তুমি আর বাড়ির বাহিরে যেও না, সে তোমাদের সকলকে মেরে ফেলবে। তোমরা মেয়েটির সাথে মনে হয় ঠিক কাজ করনি গো। তুমি মনে হয় একদম ঠিকই বলছো। মনিকা আমাদের কাউকে আর বাঁচতে দেবে না মনে হয়। ঠিক 7 দিন পর আবার হাট বসে। গত 7 দিন যাবৎ সবাই গ্রামের বাহিরে যাবার কথা ভুলেই গিয়েছিল, কিন্তু আজ যে হাট বাজার, হাটে না গেলে পুরো সপ্তাহ জুড়ে সকলকে যে না খেয়ে থাকতে হবে। তবে তারপরেও ভয়ে সেদিন অনেকেই হাটে গেল না। আবার কয়েকজন নিজের সাহস দেখিয়ে বুক ফুলিয়ে চলে গেল সদাই কিনতে, কিন্তু তাদের সেই সাহস আর বেশিক্ষণ অব্যাহত থাকল না।
পরের দিন ঠিক একইভাবে তাদের লাশও মিলল। মুখ দিয়ে রক্ত উঠে মারা গিয়েছে তারা। এরপর থেকেই যারাই ওই পথ দিয়ে যাওয়া আসা করে সকলে তাদের মুখ থেকে রক্ত উঠে তারা মারা যায়। এমনকি ডাক্তারেরা পর্যন্ত কিছু বলতে পারছে না কেন তারা মারা যাচ্ছে। পুরো গ্রাম জুড়ে নেমে এলো আতঙ্ক। গ্রামের মানুষজন ভয়ে বাড়ির বাইরে যাওয়াই ছেড়ে দিয়েছিল। এত কিছুর পরও মনিকার প্রতিশোধ যেন কিছুতেই শেষ হচ্ছিল না। সে বিশেষ কাউকে মারার জন্য অপেক্ষা করছিল। সেদিন গ্রাম প্রধানের পরিবার চলে গেল ভবানীপুর গ্রামে। বাড়িতে গ্রাম প্রধান একা। গভীর রাতে গ্রাম প্রধান গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ চারিদিক ঘন কালো অন্ধকার ছেয়ে গেল। মনে হচ্ছিল কিছু একটা অঘটন ঘটতে চলেছে। গ্রাম প্রধানের গায়ের চাদর আপনা আপনি নিচে নেমে আসছিল। চাদর সরে যাচ্ছে টের পেয়ে গ্রাম প্রধানের ঘুম ভেঙে গেল। সে এক লাফে বিছানায় উঠে বসল। গ্রাম প্রধান ভয়ে ভয়ে আবারও গায়ে চাদরটি টেনে নিয়ে শুয়ে পড়লেন। কেন জানি তার চোখ মুখে ভয়ের ছাপ। সে ভয়ে ভয়ে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। হঠাৎ করে সে অনুভব করল তার মাথার উপরে কিছু একটা ঝুলছে। সে ভয়ে ভয়ে তাকিয়ে দেখল তার মাথার উপরের ফ্যানে তার নিজের লাশ গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছিল। গ্রাম প্রধান ভয়ে ঘামতে শুরু করে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। কি ব্যাপার, আমি তো বিছানায়, তাহলে গলায় দড়ি দেওয়া অবস্থায় ওটা কি? পরক্ষণে গ্রাম প্রধান বুঝতে পারল ঝুলন্ত দেহটি মনিকার, যে তার রূপ ধারণ করে ঝুলছে। হঠাৎ গ্রাম প্রধানের লাশটির চোখ লাল লাল করে তার দিকে তাকিয়ে মেয়েলি কণ্ঠে হাসতে শুরু করল। কিরে, ভয় পেয়েছিস? এখন তোকে কে বাঁচাবে? বিনা অপরাধে আমাকে মেরে তুই শান্তিতে থাকবি ভেবেছিলিস? তা কোনোদিন আমি হতে দিব না, কোনোদিন না। মনিকা, তুমি আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে মেরো না। তুমি চাইলে আমি সবাইকে সব সত্য ঘটনা খুলে বলবো, তবু আমাকে তুমি মেরো না। এখন তো সব সত্যি বলবি, কিন্তু আমি কি তাতে আমার প্রাণ ফিরে পাবো? তোকে মেরে আমি আমার প্রতিশোধ নেব। তবে তোকে একটি সুযোগ দিতে পারি। তুই যখন যাচ্ছিস, তবে কাল পর্যন্ত তোর কাছে সময়। সবাইকে সব সত্যি কথা খুলে বলবি, নয়তো তোর সাথে কি হবে তা তুই ভালো করেই জানিস। এরপরে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। মনিকার আত্মা চলে গেল। গ্রাম প্রধান পুরো ঘরে চোখ বুলিয়ে দেখল আশেপাশে কেউই নেই। সে রাতে সে আর দু চোখের পাতা এক করতে পারল না। মৃত্যুকে সে এত কাছ থেকে দেখেছে যা সে কোনোদিন দেখেনি। সারা জীবন গ্রামের অসহায় ছেলে মেয়েদের জীবন নিয়ে খেলেছে সে, কিন্তু আজ সে এমন কিছু শিকার হবে তা সে কল্পনাও করেনি। কাল সবকিছু কিভাবে স্বীকার করবে সে নিয়ে সে চিন্তায় পাগল হয়ে যাচ্ছিল। কিন্তু না বললে তো মনিকা তাকে ছেড়ে দেবে না। এসব কিছু ভেবে পরের দিন সকাল হতেই গ্রাম প্রধান সেই বটগাছটির নিচে গ্রামের সকল মানুষদের একত্র করে নিজের অপরাধ স্বীকার করতে লাগে। আমি তোমাদের সকলকে আজ ডেকেছি মনিকার আসল ঘটনা খুলে বলার জন্য। তোমরা তো সকলেই জানো মনিকার স্বামী হয়েছে গত 1 বছর আগে। মনিকা তার স্বামীকে ভীষণ ভালোবাসতো। বিবাহিত জীবনের 10টি বছর বাড়াবার করার পরও তাদের কোনো সন্তান হয়নি। তবুও সে নিজের স্বামীর স্মৃতি জড়িয়ে সারাটি জীবন একা কাটানোর সিদ্ধান্ত নেয়। মনিকার স্বামী মারা যাবার পরে আমি মনিকাকে আমার সাথে রাত কাটানোর প্রস্তাব দেই, কিন্তু সে রাজি হয় না। সে রাজি না হয় আমার ভীষণ রাগ হয়। আমি তাকে অনেক টাকা দিতে যাই, কিন্তু সে সাফ মানা করে দেয় যে সে আমার এইসব কোনো সহ্য করবে না।
রাগান্বিত হয়ে আমি তাকে অপমান অপদস্থ করার সিদ্ধান্ত নেই। সেদিন রাতে দুজন লোক ঠিক করে আমি মনিকার ঘরে পাঠাই, যাতে তারা মনিকার উপর জবরদস্তি করতে পারে। আর আমি সে সময় গ্রামের কিছু মানুষকে সঙ্গে নিয়ে মনিকার বাড়িতে গিয়ে অপেক্ষা করতে লাগি। মনিকার ঘরের ভিতর থেকে ওই লোকগুলো বের হতেই আমি মনিকাকে দুশ্চরিত্রা, খারাপ মেয়ে বলে অপবাদ দিই। আর এই গ্রামের নিয়ম অনুযায়ী তাকে গাছের সাথে বেঁধে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারি। আসলে মনিকার কোনো দোষ নেই, কোনো অপরাধ নেই, সব দোষ আবার। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। আপনি এত নিচু আগে জানতাম না। আপনি একটা নিরপরাধ মেয়ের সাথে এরকম কিভাবে করতে পারলেন? মনিকা তো আপনার মেয়ের বয়সী ছিল, আপনার নিজের মেয়ের মতো ছিল। আপনার নিজেরও একটি মেয়ে আছে, তার সাথে যদি এরকম হতো তাহলে আপনার কেমন লাগতো? গ্রাম প্রধানের কথা শুনে গ্রামবাসীরা সবাই চি চি করতে লাগে, তারপর সেখান থেকে চলে যায়। গ্রাম প্রধান লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এক সময় মনের ভিতরের অপরাধ বোধ কাজ করতে লাগলো। রাতের আধারে গ্রাম প্রধান সেই বটগাছটির তলায় দড়ি দিয়ে নিজেই আত্মহত্যা করে নিল। গ্রাম প্রধানের আত্মহত্যা করা দেখে মনিকার আত্মা শান্তি পেয়ে গেল। দুশ্চরিত্র গ্রাম প্রধান মনিকার মতো আরো অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। সে অনেকের জীবন নিয়ে খেলা করেছে। আজ একটি ভয়ঙ্কর নরখাদকের মৃত্যু হলো। মনিকার আত্মা পরম শান্তিতে পরপারে চলে গেল।